আপনাকে মসজিদের ইমাম উদ্ধার করলো, তারপরে আপনার বাবা রওনা দিল, তারপর কি হলো? আমাকে ইমাম করে আপনার কাউন্টারে গেছি, আমরা কাউন্টারে গেছি, কাউন্টারে গিয়ে আমরা মানে আমাকে আব্বু ওরা আসার পর ইমাম থেকে নিয়ে হ্যাঁ ইমাম থেকে নিয়ে হ্যাঁ আমি হচ্ছে আমাকে হচ্ছে আব্বু জিম্মা দিতেছিল, হ্যাঁ ওরে একটু রাখেন, আমরা সকালে আসতেছি, সকালে পৌঁছাচ্ছি ওইটা বলে। আর কাউন্টারের যে ম্যানেজার ছিল ও আমাকে বলতেছে মানে এটা তো কাউন্টার তো বন্ধ করা হবে, তাইলে ইমামের মানে মসজিদের ইমামের একটা রুম আছে ওইখানে থাকুক। তো ওরা কয়েকজনে গিয়ে আমাকে ইমামের ঘরে থাকছি, আমি দেখছি সকালে আমার আমার আব্বু, আমার বড় ভাই, আমার একটা কালো জামাই ওরা গেছে। ওরা যাওয়ার পর আমাকে নিয়ে অনেক খোঁজাখুঁজি করছে, মানে তো আমরা আবার র্যাব 2-তেও গেছিলাম। প্রথমে কোথায় গেছে এখন? প্রথমে গেছি যে আমরা ইয়াতে কাউন্টারে গেছি। কাউন্টারে যাওয়ার পর ওরা বলতেছে হ্যাঁ ওইরকম এরকম মানুষ এসে আপনার একটা হাইস গাড়ি এসে 5 জন মানুষ এসে এভাবে নিয়ে গেছে। ওইটা ওইখান থেকে শিওর হয়েছে, বলতেছে আমরা জানি না কোথায় নিয়ে গেছে। ওইটার পর আপনার অনেক মানে অনেক জায়গায় গেছি, কারণ ঢাকা শহরে আমরা তো কিছুই চিনি না, এমনি এমনি যাচ্ছি আর যাচ্ছি। তো আমরা হচ্ছে আপনার র্যাব 2-তে গেছি। র্যাব 2-তে এখানে আমি একটু বলি, আমি যতটুকু জানি ওই আব্বু আর বড় ভাই ওনাকে উদ্ধার করার পর প্রথমে কাউন্টারে গেছে। কাউন্টারে গিয়ে ওনাদের থেকে যখন কাউন্টারে যারা আছে ওনাদের থেকে যখন কোন বাহিনী নিয়ে গেছে তখন ওনারা স্পষ্টভাবে কিছু বলতে পারতেছেন না, যেহেতু ওনারা সিভিলে ছিল। তো তখন আব্বু আর বড় ভাই যে যেভাবে পারে এভাবে প্রথমে একটা থানাতে গেছে। এটা হচ্ছে যে একটা থানাতে গিয়ে একটা জিটি করছে ওই আওতাধীন যে কিন্তু এরিয়া। আলিয়া তো জানে যে তাকে মানে ওনাদেরকে র্যাব নিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই আপনারা র্যাব 2-তে গেলেন, তারপরে র্যাব কি বললো? র্যাব 2-তে গেছি। র্যাব 2-তে গিয়ে মানে আমরা গেছি, মানে ওরা আমাদের কথা শুদ্ধ শুনতে চায় না, কি কি বলে এগুলা। তো ওদের গেট থেকে ঢুকতেছিলাম, ঢুকার পর দেখতেছি একটা মানুষকে আমি চিনে ফেলছি। মানে আমি বলতেছি যে হ্যাঁ আমি ওই লোকটাকে চিনি, এটা বলার পর আমাদেরকে গেট থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। র্যাব 2 এর হ্যাঁ লোকজন? র্যাব 2-তে। তার মানে আপনাদেরকে যে বা যারা তুলে নিয়ে গিয়েছিল এবং নামিয়ে দিল এবং ওই যে আপনাকে যে 24 ঘন্টা রাখলো, তখন আপনি ওই লোকটাকে দেখেছেন? জি। এটা বলার সাথে সাথে আপনাকে ওরা আমাকে ধাক্কা দিয়ে, মানে আমাকে না সবাইকে ধাক্কা দিয়ে বের করে দিছে। এটা র্যাব 2 এর অফিস কোথায়? এটা এটা হচ্ছে আপনার আগারগাঁও। আগারগাঁও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে যেটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেখানে কি আপনি ওই যে টর্চার সেলের যে আপনি চেয়ার, ইলেকট্রিক শক দেওয়ার যে চেয়ার, সেগুলি কি আপনি কোনো কিছু দেখেছিলেন? না। কোনো কিছু দেখেননি? প্রধান উপদেষ্টা যে গেল সেইখানে কি আপনি তারা যে দেখলো, আপনি কি সেই ঘর চিনতে পেরেছিলেন? জি জি। কি কি আলামত সেখানে আছে? ফার্স্ট অফ অল হচ্ছে আপনার জানালা, আর তিনটা সিঁড়ি, আপনার জানালা থেকে গাড়ি দেখা যাচ্ছে ওইরকম আছে। আপনার ঢোকার পর হচ্ছে একটা বড় একটা রুম, হল রুমের মতো সিট, কিন্তু এখন আগের মতো নাই। কিন্তু এই সব বোঝা যাচ্ছে, ওরা যে নতুন প্লাস্টার করছে এটাও বোঝা যাচ্ছে, টয়লেট বোঝা যাচ্ছে, মানে এগুলা দেখে আমি চিনছি। আর আমাদের যে জায়গাতে রাখছিল ওই জায়গাটাও মানে শনাক্ত করতে পারছি। মানে ওই আপনার এই যখন আমরা গুম কমিশনের কাছে আমি এসে অভিযোগটা দিছি, আমি 5 আগস্টের পর আমি আমার বোনকে নিয়ে, আমার বড় ভাইকে নিয়ে আমি বলি যে আমি এই ডকুমেন্টগুলো আমি একেবারে আমার যখন এই বয়স মানে আস্তে আস্তে হচ্ছে, আমি একদিন আমার আম্মুকে খুঁজে বের করবো এরকম বলে আমি একটা ডকুমেন্ট সবগুলো ফিল আপ করে রাখছি, মানে যে কোনো সময় যে একটা মানে সুযোগ পেলে আমি বের হয়ে যাব বাসা থেকে। তো আমি ওনাদেরকে নিয়ে ঢাকাতে আসি। ঢাকাতে আসার পর আমরা বিভিন্ন জায়গায় এই ডিজিপির প্রধান অফিসের সামনে আমরা এই অবরোধ করলাম। আপনি কি গিয়েছিলেন প্রধান উপদেষ্টা যেদিন গুম ঘর দেখতে গেল? জি। আপনি সাথে জি ছিলেন? আমি সাথে ছিলাম। কি বলেছেন, কি দেখলেন, কি আলামত খুঁজে পেলেন সেখানে? আলামত হচ্ছে আমি মানে যে জায়গাটাতে আমাদেরকে রাখছিল ওইটা শনাক্ত করতে পারছি। মানে আপনার সিঁড়ি বলেন, সেলঘর বলেন, আপনার নতুন প্লাস্টার করছে যে ওইটা, কিন্তু ওরা আগের মতো রাখছে কিন্তু একটু চেঞ্জ পরিবর্তন করে ফেলছে। হ্যাঁ, ওইটাই আমি ডক্টর ইউনূস সাহেবকে মানে ওইটা শনাক্ত এটা করেছি। প্রধান উপদেষ্টা মহোদয় যাওয়ার আগে আমাদেরকে
কমিশন এর আগে একবার নিয়ে গেছিল কেসের তদন্ত ক্ষেত্রে, তখন আমরা গিয়েছি, ওনার জবানবন্দিগুলো তো আগেই থেকে মানে আমরা লিখিতভাবে দিয়েছি, লিখিতভাবে উনি যা যা দেখছে এগুলো এখানে লিখিতভাবে আছে। তো ওনাকে বলতেছে আমাদের প্রথমে র্যাব 4-এ নিয়ে যাওয়া হয়েছে, বলতেছে যে আমাদের কমিশনের যিনি লিটন স্যার আছেন, নাবিলা ম্যাম আছেন, ওনার সাথে ছিল, ওনারা বলতেছে যে আপনারা এই ওনাকে বলতেছে আর আমাকে বলতেছে আপনার বোনকে নিয়ে আপনার বোনের যে কক্ষগুলো দেখছিল, যে সিঁড়িগুলো দেখছিল, যে জানালাগুলো দেখছিল, এগুলা খুঁজে পান কিনা, চিনেন কিনা দেখেন। উনি র্যাব পরে প্রত্যেকটা ভবনে ঢুকছে, উনি বলতেছে যে এই জায়গায় আমাদেরকে আনা হয়নি, এটার সাথে মিল নাই। তারপরে আমাদেরকে বলতেছে আচ্ছা সমস্যা নাই, তোমাদের আরেকটা জায়গাতে নিয়ে যাব, এরকম বলে র্যাব 2-তে নিয়ে আসা হয়েছে। র্যাব 2-তে নেওয়ার এন্ট্রি নেওয়ার সাথে সাথে উনি বলতেছে যে এই যে মেজেটা আছে, এই 4-8-এর যে মেজেটা আছে, যখন আমাদেরকে ঢুকাইতেছিল তখন আমরা ওই 4-8-এর মেজেটা, আমি তো নিচে দেখতেছি 4-8-এর মেজেটা আমি ইয়েতে এটা কিন্তু প্লাস্টার করা না, এটা ইট কতগুলা বসায় বসায় ইয়া করছিল তখন উনি বলতেছে কি সেটা বলেন তো একটু। এটা হচ্ছে আপনার মানে ফ্লোরটা হচ্ছে আপনার একদম প্লাস্টার করা না, এটা হচ্ছে ইট বসায় বসায় লাল লাল রঙের ইট বসে। আমি ঢোকার পর বলতেছি হ্যাঁ আমি এরকম দেখছি। তারপর ওনার দ্বিতীয় পয়েন্টে গিয়ে তারপর উনি বলতেছে যে এই দুটো সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি, তারপর ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার পর উনি বলতেছে আমার বাম পাশ দিয়ে বড় একটা হল রুমের মতো ছিল, যেখানে মহিলাদের থাকার স্থান দেখতেছে, মহিলাদের একটা থাকার স্থান ছিল। তখন লিটন স্যার একজন স্টাফকে জিজ্ঞেস করতে এটা কি আগে মহিলাদের থাকার স্থান ছিল, হ্যাঁ এটা আমাদের মহিলাদের থাকার স্থান ছিল। তখন বলতেছে আমাদের এই কর্নারে রাখা হয়েছে, ওই কর্নারে তখন ওই অবস্থানে ওই কর্নারের সামনে দিয়ে অস্ত্রাগার করে ফেলছে। তখন উনি বলতেছে এই দেওয়ালটা ছিল না। তো তখন তাহলে কি পরিবর্তন আনা হয়েছে সেখানে? নতুন দেওয়াল করছে, এটা আপনার বোঝা যাচ্ছে নতুন, যেটা নতুন দেওয়াল করছে। আর জানালাটাও বড় বড় করা হয়েছে। আর জানালা আগে ছোট ছিল? হ্যাঁ ছোট ছিল, ছোট বলতে মাঝারি সাইজের ছিল, এখন অনেক বড় করছে ওরা, ওইটা চেঞ্জ করছে। সেটা কি ভাঙার দৃশ্যটা আছে বা হ্যাঁ পরিবর্তনটা এখনো আছে, এখনো আপনার বাড়াইছে যেটা আছে ওটা বোঝা যায়, নতুন প্লাস্টার। হ্যাঁ এটা বোঝা যায়, এটা আপনার যারা গেছে তারা ছবিও তুলছে, আমাদেরও ছবি আছে, এটা সবগুলা মানে নতুন করছে, যে এরকম বোঝা যাচ্ছে। উনি যখন কমিশনকে বলতেছে যে এখানে জানালাটা এরকম ছিল না, তখন জানালা দেখতেছে নতুন লাগাইছে, তো এখন জানালা ছিল না বলতেছে। আবার এটা ভিজিট করার পর আমাদেরকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে, পিছনে নিয়ে যাওয়ার পর পিছনে ওই যে ছেলেদের যেটা ছিল আয়নাঘর ছিল, যেখানে চেয়ারটা পাইছিল, তখন উনি বলতেছে আমাদের জানালাটা এরকমই ছিল। উনি বলতেছে আর সেম ডিজাইনের জানালা, আবার পেছনের যেগুলো আছে আপনার স্টোর রুম করে ফেলছে, এগুলো এখন ওই সেম জানালা আবার ওইখানে আছে, স্টোর রুম করছে যে রুম এগুলোতে। তখন আমি কমিশনকে এই লিটন স্যারকে বলতেছি স্যার জানালাটা এরকমই ছিল নাকি, ওরকম দেখাতে ওই যেটা সিয়ার উন্মোচন হয়েছে সেটা সর্বপ্রথম আমার চোখে এটা ধরা পড়ছিল আর কি। তখন আমি লিটন স্যারকে বলতেছি ওই জানালাটা, লিটন স্যার বলতেছে এই পুলিশ ভাই যিনি ছিল ওই জানালাটা একটা আপনি ছবি, তার মানে ওই চেয়ারটা কি আপনি তখন দেখতে পেয়েছিলেন আপনাকে যখন রাখছিল? না তখন দেখতে পাই নাই, কিন্তু আপনার গুম কমিশনারের সাথে যেদিন গেছিলাম তখন হচ্ছে আমি জানালাটা চিনছিলাম, জানালার পাশে হচ্ছে এটা অনেকগুলো আপনার বস্তা টস্তা দিয়ে ওইটা ডাকায় রাখছে, আমার ভাই এটা বাইর করছে। আমি যখন জানালাটা তুলতে গেছি তখন দেখছি যে অনেকগুলো বস্তা উপরে দিয়া। মানে ওই চেয়ারটার পার্থক্যটা কি, কেন আপনার ওইটার দিকে নজর গেল? না আমি ওই চেয়ারটা দেখতে যাইনি, আমি দেখছি জানালাটা জানালাটা দেখার পর বলতেছি যে ওই সামনে যে কক্ষটা আমরা দেখলাম উনি তো শনাক্ত করে বের হয়েছে, তারপর আমরা পিছনের দিকে গিয়ে দেখতেছি যে মানে আদৌ এখনো কেউ আছে কিনা। তখন এই ওনারা বলতেছে যে স্যার এখানে পুরুষদের রাখা হতো, এখানে মেয়েদেরকে রাখা হতো না, আপনারা প্রথমে যেখানে দেখছেন ওইখানে মেয়েদেরকে রাখা হয়েছে। তখন আমরা ওই জায়গায় গিয়ে আমি স্যারকে বলতেছি স্যার ওই জানালাটা নাকি, ও বলতেছে যে স্যার আমরা ওই জানালাটা দেখছি। আমি জানালাটার পাশে যাওয়াতে দেখতেছি কতগুলো বস্তা চাপানো একটা এই আপনার চেয়ারের মতো একটা জিনিস। আমি বলতেছি স্যার এখানে একটা চেয়ার নাকি দেখা যাচ্ছে, তো আমাকে বললো তুমি এটা টেনে বের করো। আমি টেনে বের করছি, এটা আমার কাছে ভিডিও এখনো আছে। এই আমি টেনে বের করছি, টেনে বের করার পুলিশ ভাই এটা এই আপনার ধুলাবালি ছিল, ফেফার দিয়ে দৌড়ে এটা বের করছে, বস্তাগুলো নিয়ে ফেলছে। বস্তাগুলো হচ্ছে যে খালি বস্তা, খালি আপনার। মানে এই চেয়ারটার বিশেষত্বটা কি, এটা আলাদা কেন এই চেয়ারটা? আমরা যা দেখতেছি ওনারা হচ্ছে একেবারে পিছনে স্টোরুম যেগুলোতে ছিল ওই স্টোরুমে ওই চেয়ারটা নিয়ে গিয়ে মানে বস্তা চাপাই রাখছে। মানে এই চেয়ারটা দিয়ে কি করা হতো, মানে এই চেয়ারটার দিকে নজরটা কেন গেল, বা এই চেয়ারটার বিশেষত্বটা কি, এটা স্পেশাল কেন চেয়ারটা?
এই চেয়ারটা মূলত হচ্ছে যে নজর বলতে চেয়ারটা হচ্ছে যে এটা চেয়ারটা একটু স্বাভাবিক চেয়ার, বেশি, স্বাভাবিক মানে চেয়ারের অস্বাভাবিক চেয়ারের একটি- মতো না। আমরা স্বাভাবিক চেয়ারে হয়তো বা কাঠের দেখা যায়, না হয় ব্যাটের দেখা যায়। এই চেয়ারটা পুরোটা হচ্ছে স্টিলের। তারপর ওই চেয়ারটা উনি বলতেছে যে চেয়ারটা উদ্ধার করে, তখন যখন আরো বস্তাগুলো বের করে দেখতেছে যে চেয়ারগুলোতে পিছনে একটা মোটরের মতো আছে, তারপর হচ্ছে পুরোটা স্টিল। আবার এই ছাদ জায়গায় মানে নিচে দুইটা মানে বেল্ট আছে। বেল্ট দড়ি, আছে, হ্যাঁ, উপরে হাত দুটো পা বেল্ট আছে। বাঁধার জন্য। তখন এই লিটন স্যার বলতেছে যে এই চেয়ারে আমাকে বসাই দেখে, আমি যে দেখতেছি মানুষের যে যেভাবে নির্যাতন করা হয়েছে, নিশ্চয়ই এই চেয়ার দিয়ে নির্যাতন করা হয়েছে, আমি একটু বসে দেখতে চাই। নুন লিটন স্যার নিজে এটাতে বসছে, সেটার ভিডিও আছে আপনার আমার জি। কাছে আছে। ওকে, আমরা একটু যেতে চাই আর একদম। একটা কথা বলতে চাই, জি। চেয়ারে যে আপনার বস্তাগুলো চাপাইছিল, আমাদেরকে যেখানে রাখছিল সেল করে, যে বস্তার উপর আমরা বসছি ওই রকম বস্তাও বস্তা। পাইছি চেয়ারের উপরে, সেম ডিজাইনের এটা বস্তা। এটা হচ্ছে যে ওনাদের রেশনের যে বস্তা আছে, এই ওনারা বস্তা। উনি কিন্তু প্রথম দিকে র্যাপ আপনাকে পরে পাই নাই আমরা। প্রথম দিকে আপনাকে বলছে যে আমাদেরকে ওই মেঝেতে একটা বসার জন্য একটা বস্তা দেওয়া মেঝেতে হয়েছে, বস্তা বিছিয়ে কিন্তু দেওয়া ওই হয়েছিল। চেয়ারের উপরে ওই বস্তা দেওয়া ছিল। জি উনি বলতেছে এই বস্তাগুলো আমাদেরকে তত্ত্বাবধান দিয়েছিল উনি জি, আমরা একটু গোড়ার দিকে যেতে চাই। আপনার মাকে কে বা কারা কেন টার্গেট করলো? কি অপরাধ আপনার মায়ের যে দীর্ঘ 10 বছরেও আপনার মাকে আপনারা পাচ্ছেন না? কাদের চক্ষুশূল আপনার মা? আমাদের বসত বিটা যেটা আমরা বর্তমান আছি ওইটা নিয়ে অনেক বছর হচ্ছে ঝামেলা চলতেছে। কাদের সাথে? মানে বসত বিটা মানে অন্যজনের দাবি করতেছে আমাদের পাশে, আমাদের এলাকার। তাহলে আপনার মায়ের গুমের সাথে এই বসত বিটার কি সম্পর্ক? কি প্রমাণ আপনার কাছে আছে? এখন কথা হচ্ছে যে আমাদের যাদের সাথে ঝামেলা চলতেছে তারা এলাকার খুবই প্রভাবশালী। এই যাদের সাথে ঝামেলা চলতেছে মানে দুইটা ওরা রিলেটিভ। আরেকটা হচ্ছে যে আমার বড় বোন যিনি আছে ওনাকে নিয়ে একটা শ্লীলতা হানির একটা ছিল, একজন স্বাস্থ্যকর্মী। মানে আমাদের যাদের সাথে ল্যান্ডে ঝামেলা চলতেছে ওনাদের বাসার পাশে হচ্ছে যে ওনার আপনার স্বাস্থ্য Community কমপ্লেক্সে clinic। উনি চাকরি করে। তো ওনার সাথে শ্লীলতা হানির একটা অভিযোগ কি নাম ওনার? ইউনুস? ওনার নাম হচ্ছে যে আব্দুল হামিদ। আর আব্দুল হামিদ। ল্যান্ডের বিবাদ চলতেছে, উনি হচ্ছে ইউনুস। হ্যাঁ, আর তারপর আব্দুল ছবিকে? আব্দুল ছবি হচ্ছে যে এই আব্দুল হামিদের ভাই। আচ্ছা। এই আব্দুল হামিদ আর ইউনুস উনি মামলার বিষয় নিয়ে, আর উনি হচ্ছে যে জায়গা সম্পর্কিত বিষয় নিয়ে। আর ওনাদের হচ্ছে যে অফিস আর বাসা এক পাশে, আমাদের বাসা থেকে আপনার বড় বোনকে নিয়ে সমস্যা। হ্যাঁ। তো আপনার মা গুমের পরে কে বা কারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আপনারা? সর্বপ্রথম যখন আমার বোনেরকে কল দিছিল যে মানে কল দেওয়ার আগেই, ঠিক আগ মুহূর্তে আমাদের একেবারে বাসার পাশে একজন মানে আমাদের বোন লাগে রিলেটিভ আর কি, উনি এসে বলতেছে যে দোকানে ওই ইউনুস যিনি আছে উনি বলতেছে যে দোকানে ইউনুসে বলতেছে যে রেবি আন্টিকে নাকি ইয়েতে রেবি আন্টিকে আলিয়ারে নাকি আর ওই জালালকে নাকি ডিবিএ ধরে ফেলছে, ওনাদেরকে নাকি কালকে থেকে অ্যারেস্ট করছে। মানে সর্বপ্রথম আমরা শুনতেছি তখন ওনার কলটাই আসে নাই। তো আমি বলতেছি কে বলতেছে ওই, তার মানে সেই হিসাবে আপনারা সন্দেহ করছেন যে আপনার মায়ের গুম এবং বোনকে আটক, আপনার মামা শাহজালালকে আটকের সাথে এদের একটা যোগসাজশ আছে। এরপর আরো আলামত দেখেন। জি, কি আলামত আছে আমরা সংক্ষেপে করব, একদম শেষ পর্যায়ে আছে। এরপরে দেখেন এই উনাদের যিনি আছেন এই আব্দুল হামিদ আছেন, উনি ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এই রেবি এবং রেবির ভাই সহ ওনারা গ্রেপ্তার হয়েছেন। কোথায় আমাদের কি কোনো ডকুমেন্টস আছে? আছে আমার কাছে। হ্যাঁ, ওনারা স্ট্যাটাস দিল কবে? মানে হ্যাঁ, ওই কাগজটা কি আরো পিছনে মনে হয়, স্ট্যাটাসের কাগজটা আরো পিছনে আপনার মায়ের ছবি দিয়ে ওরা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে। জি, ছবি এটা দিয়ে দিন। এটা দিয়ে। আচ্ছা, মানে 10 বছর হয়ে গেল আপনার মায়ের স্পর্শ পান না আপনারা, কিভাবে চলছে আপনাদের? আসলে আমরা বলতে গেলে এই 10 বছর কখন মাকে পাবো এই 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 মানে মুহূর্তটার জন্য মানে
খুবই আগ্রহ ছিলাম যে অনেকে বলতেছে যে এই অনেক মানে মহিলাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, ওনারা হয় সম্ভবত আপনার দিয়ে দিই। মায়ের সাথে কখন শেষ স্পর্শটা হলো আপনার? যেদিন আমাকে গাড়ি থেকে 22 তারিখ গাড়ি থেকে যেদিন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হয়েছিল, তখন স্পষ্ট আর কথা হয়েছিল একটাই। আমার আম্মু বলতেছে যে যদি তখনও জানতাম না যে আমাকে যে দিয়ে দিবে। তখন আম্মু বলতেছে যে যদি তোমাকে দিয়ে দে, বাসায় সুন্দর করে থাকবে, আব্বুর কথা শুনবে, পড়ালেখা করবে, এটাই লাস্ট কথা। ওকে, আমরা শেষ করি আজকে। আমি ওইখানে আরেকটা জিনিস বলতে চাই, ওই আব্দুল হামিদ যিনি আছেন ওনার ভাই একটা র্যাবে আছে, মানে তখন র্যাব 2 তে ছিল। তখন র্যাব 2 তে উনি ইয়েতে ছিল, মানে কর্মরত অবস্থায় ছিল। কি নাম ওনার? ওনার হচ্ছে আব্দুস ছবি, যেটা আমি অভিযোগ দিয়েছি। আব্দুস ছবি র্যাব যেটা লেখা, হ্যাঁ আব্দুস ছবি, হ্যাঁ, উনি র্যাবের র্যাবে ছিল তখন। ও। তখন আমরা ওই উনি র্যাবে ছিল, উনি স্ট্যাটাস দিছে, উনি দোকানে এখন কি বলতেছে। উনি আছেন র্যাবে? উনি এখন সম্ভবত জানি না, উনি হয়তোবা র্যাবে নেই, কিন্তু শিওর জানি না আমি এখন কোথায় আছে। উনি কি পুলিশে চাকরি করতেন নাকি উনি র্যাবের কি ছিলেন? উনি মানে এই র্যাবে ছিল সেটা জানি, তবে সম্ভবত উনি এখন বর্তমানে র্যাবে নাই, বর্তমানে ওকে, র্যাবে নেই। আমরা চাই যে আপনাদের এই ঘটনায় এই যে আব্দুস ছবি যিনি র্যাবে কর্মরত ছিলেন, আপনারা দাবি করছেন যে আপনার মায়ের আর ওই যে আমার গুমের সাথে এই ভদ্রলোক এবং মোহাম্মদ ইউনুস এবং আব্দুল হামিদ এরা জড়িত। আমরা চাই গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদেরকে জিজ্ঞাসাবাদ না, করবে। আপনার এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই। এখানে আমার বোনকে যে কল দিয়ে যে বলতেছে যে হলুদ ড্রেস পরা আছে, এটাই আমরা পরবর্তী ওই যে যেটা ফুটিয়ে আছে ওনার একটা মার্ডার, রিসেন্টলি মার্ডার কেসে একটা ওনার 2 ভাই আপনার আসামি হয়ে জেল থেকে কেটে বের হয়েছে। ওনাদের সাথে মানে এলাকার প্রায় 30খানা মামলা এরকম একটা, মানে জায়গা জমি নিয়ে একটু বেশি ওরা থাকে। তো ওনারা যখন যাদেরকে মার্ডার করছে ওনারাই আমাদের প্রতিবেশী। ওনারা যাদেরকে মার্ডার করছে ওনার এক মামা ওনার কি বন্ধু ছিল। উনি আমাদেরকে এসে বলতেছে যে তোমার আম্মুর মার্ডারের সাথে ওনারা জড়িত। আমি একটুখানি শুনছি, উনি মোবাইলে কথা বলতেছে যে ওই যে তোমাদের যখন নিয়ে যাচ্ছে হলুদ ড্রেস পরা এরকম তোমাদের সব ইনফরমেশন দিছে উনি। মানে ওনার নাম হচ্ছে যে আমার বাসার পাশে, মানে এই আমাদের ল্যান্ডের ঝামেলা চলতেছে, ওনারা নিয়ে গিয়ে এখানে একজনকে বসাই দিছে। উনি হচ্ছে যে আব্দুর রশিদ। হ্যাঁ, ঠিক আছে, আমরা শেষ করি আজকে। দর্শক, আমরা চাই সাজেল এবং আলিয়ার মা রেবিকে ফেরত দিবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং যারা এই গুম অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনবে। আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।